গল্পের সুর চ্যানেলে আমি রোমানানুপুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, বানপ্রস্থ। আমার মামা শ্বশুর প্রচণ্ড ধনী। এ কথাটা বিয়ের আগে থাকতেই শুনে আসছি। আমার বিয়েতে তিনি আসেননি। তিনি নাকি কোথাও আসেন না। এমনিই একটা কথা অস্পষ্টভাবে শুনেছিলাম, তা নিয়ে মাথা ঘামায়নি। একটাকে সোনার গহনা পাঠিয়ে দিয়েছিলেন লোক দিয়ে, এ পর্যন্ত। আমাদের বাড়ি বউ ভাতেও আসেননি। মামি শাশুড়ি এবং তার এক ছেলে এসে নিমন্ত্রণ রেখে গিয়েছিল। মামা শ্বশুর রতন দত্ত বিলেত ফেরত বড় ডাক্তার। বিলেতেই আগাগোড়া পরে ওখানেই রিসার্চ করে এমডি ডিগ্রি নিয়ে ফিরেছিলেন। এখানে এসে প্র্যাকটিস জমাতেও দেরি হয়নি। অবশ্য ওদের চিরদিনই ভালো, নইলে 10 বছর বিলেতে থাকতে পারতেন না। কিন্তু তারও বহুগুণ ভালো করে তুলেছিলেন তিনি নিজের উপার্জনে। প্রকাণ্ড বড় বাড়ি, 3-4খানা রাক্ষসে গাড়ি, ঐশ্বর্য সমারোহের কোনো ত্রুটি ছিল না কোথাও। অকস্মাৎ একদিন শুনলুম রতন মামা এই মহামূল্যবান প্র্যাকটিস ছেড়ে, এমনকি শহর ছেড়েও কোথায় কোন অজ্ঞাতবাসে চলে গেছেন, আর কোনোদিনই এখানে ফিরবেন না, এই তার প্রতিজ্ঞা। খুবই চাঞ্চল্যের সৃষ্টি হলো সংবাদটি নিয়ে। আমার স্ত্রী তো তার কোলের মেয়ের 103 জ্বর ফেলে চলে গেলেন তার বাপের বাড়ি, খবরটা ভালো করে জানতে। কলকাতার চিকিৎসক মহল, ধনী মহলে আলোচনার শেষ রইল না। নিন্দুকের রসনা মুখর হয়ে উঠল এই উত্তম রসায়ন পেয়ে। এক কথায় খবরের মতো খবর একটা জন্মগ্রহণ করল কলকাতায় বহুদিন পরে। স্ত্রী ফিরে এলে রসালো খবরটা পুরোপুরি পাওয়া গেল। বহুদিন ধরে স্বামী স্ত্রীতে বনিবনাও নেই। দীর্ঘদিন বিলেতে থেকে রতন মামার মেজাজ হয়ে গেছে পুরো দস্তুর সাহেবী। অথচ বিলেত যাবার আগে ছেলেবেলায় বিয়ে করা সুকুমামি একেবারে কেউ। কোথাও একটুকু মিল নেই দুজনের স্বভাব ও রুচিতে। আর সেই জন্যই যথার্থ প্রণয় বন্ধনে কোনোদিন বাধা পড়েনি দুজনের মন। তবু এই দীর্ঘকাল চলেছিল একরকম জোড়াতালি দিয়ে। কিন্তু ইদানিং ছেলেমেয়েরা বড় হয়ে ওঠাতে অশান্তির চরমে পৌঁছেছে। তারা সবাই মায়ের দিকে। রতন মামার চরিত্রের ছোটখাটো খুঁতগুলো এমনভাবে তাদের মা তাদের কাছে চিত্রিত করেছেন যে তারা বাপকে একটা পিশাচ কি দানব মনে করে। আরও তাইতেই খুব আঘাত পেয়েছেন রতন মামা। অনেকদিন ধরেই নাকি এ মতলব তার মাথায় গিয়েছিল। গালুড়িয়া অঞ্চলে কোন এক নির্জন জায়গায় অনেক জমি নিয়ে বাড়ি করিয়েছেন একটি। সেখানে একটি তরুণী সাঁওতাল মেয়েও প্রতিষ্ঠা করেছেন। বাগান, কুয়া, মায়ের ডায়নামো বসিয়ে ইলেকট্রিকের ব্যবস্থা পর্যন্ত সব করে আসবাবপত্র নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়েছেন। বিলাস ও আরামের কোনো অভাব রাখেননি। এবারের কথা তিনি অবশ্য বাড়িতে বলেননি, কিন্তু গোপনও করেননি। সবাই জানত যে বাড়ি হচ্ছে, তাদের বহু সম্পত্তিতে আরেকটা সম্পত্তি যোগ হচ্ছে। শিগগিরই তারা সেই বাগান বাড়িতে গিয়ে আনন্দ করবে, এ আশাও তারা রাখত। কিন্তু সব আশাতে ছাই পড়ে গেল যখন অকস্মাৎ একদিন রতন মামা অতি সংক্ষিপ্ত ভাষায় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে সে সুদূর অজ্ঞাত পল্লীতে স্বেচ্ছা নির্বাসনে যাত্রা করলেন। নগদ টাকা, কোম্পানির কাগজ, গভর্নমেন্ট লোন, ক্যাশ সার্টিফিকেট এবং ভাড়া বাড়ির আয় সব তিনি ব্যাংকে বুঝিয়ে দিয়ে গেছেন। তা থেকে তারা ওর সংসারে দেবে মাসিক 700 টাকা এবং ওকে সেখানে পাঠাবে 300। খাজনা, ট্যাক্স সব তারাই দেবে। বড় ছেলে অ্যাটর্নি হয়েছে, মেজো ছেলে ডাক্তার, পারে তারা নিজেরা করে খাবে। তাদের সম্বন্ধে কোনো দায়িত্ব আর আছে বলে তিনি মনে করেন না। স্ত্রী, একটি নাবালক ছেলে ও অবশিষ্ট একটি অনুরা মেয়ের জন্য 700 টাকাই যথেষ্ট। গাড়ি দুখানা তিনি বেচে দিয়েছেন, একখানা আছে। ছেলেরা রাখতে পারে রাখবে, নইলে বেচে দেবে। মেয়েটির বিয়ের সম্বন্ধ ঠিক হলে ব্যাংক থেকে 20,000 টাকা এককালীন পাওয়া যাবে।
সে ব্যবস্থাও তিনি করে রেখেছেন। তিনি তো সম্পত্তি থেকে কাউকে বঞ্চিত করছেন না, মৃত্যুর পর তারাই পাবে। কিন্তু জীবিতকালে তিনি ওর কিছুই হাতছাড়া করতে রাজি নন। কতদিন বাঁচবেন, কি দরকার হবে তা কে জানে, ইত্যাদি। স্ত্রী তার কন্যার অসুখ ভুলে গিয়ে উত্তেজিতভাবে এই কাহিনী বিবৃত করলেন অনেকক্ষণ ধরে। আমি সব শুনে বললুম, ভালোই তো, বৃদ্ধ বয়সে বানপ্রস্থ নেওয়ার নির্দেশ তো শাস্ত্রে আছে। হ্যাঁ, বানপ্রস্থই বটে। আর বৃদ্ধ কিসের? রতন মামা বৃদ্ধ? হ্যাঁ, 60 বছর বয়স হয়েছে বটে, তবে শরীর একটু টসকায়নি। না পেকেছে একটি চুল, না পড়েছে কোনো দাঁত। সোজা হাঁটেন এখনও কিরকম দেখেছ তো? এখন অন্তত 20 বছর প্র্যাকটিস করতে পারতেন তিনি। সবাই হাই হাই করছে। ফেলে ছড়িয়ে মাসে 20,000 টাকা আয় হতো, সেটা নষ্ট করে দিয়ে চলে গেলেন। তা ছেলেরা যখন সকলে মিলে আদা জল খেয়ে লাগতো বাপের সঙ্গে, তখন এটা বুঝি ভেবে দেখেনি যে তাদের নবাবের উৎসটা কোথায়? দুধুলো গরুর চাট সহ্য করতে হয়। তা যা বলেছ, এমনটা যে হবে সে কথা ওরা স্বপ্নেও ভাবেনি কেউ। মামির মুখ শুকিয়ে গেছে। বড় 2 ছেলেরও রোজগার তো এখনও কারুরই তেমন শুরু হয়নি। বাপ থাকলেও তবু মেজ ছেলেটা দাঁড়াতে পারত, এখন তো কেউ ডাকবে না। তা সেখানে তিনি একাই থাকবেন? রেঁধে বেড়ে দেবে কে? ছাই, একা থাকবেন না আরও কিছু। হোগো, সে ব্যবস্থা তিনি আগেই করেছেন। সেখানে নাকি আগে থাকতে একটা ডবকা সাঁওতাল ছুরি ঠিক করে রেখেছেন। তার সঙ্গে ঘর করছেন এখন স্বামী স্ত্রীর মতো। ছি 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 ছি, কী প্রবৃত্তি বাপু! হাজার হোক তুই একটা শিক্ষিত বিলেত ফেরত লোক, আরে নোংরা সাঁওতাল মেয়েটার সঙ্গে। তা উনি একটা মেম রাখলে অতটা দোষের হতো না, কি বলো? যাও, তাকে আমি বলেছি, তবু ওরই মধ্যে রুচি বলে একটা কথা আছে তো। মাতাল লোক, ওদেরকে অত রুচির বালাই আছে? মাতাল এমন কিছু নয়, তাহলে কি আর স্বাস্থ্য অমন থাকে? দুবেলায় খান বটে, কিন্তু মাপা, তাতে মাতাল হয় না। অভ্যেসটা হয়ে গেছে বিলেত থেকে, ছাড়তে পারেননি আর। ওটাকে নাকি সেখানে কেউ দোষের বলে মনেও করে না। রতন পুরাবৃত্ত ওইখানেই শেষ হয়ে গিয়েছিল, অন্তত আমাদের জীবনে। একটা ঢিল পড়েছিল পুকুরের জলে, জলটা খানিকক্ষণ ধরে কেঁপেছিল, আবার সব মিলিয়ে শান্ত হয়ে গেছে। নিজেদেরই জীবন সমস্যার অন্ত নেই, পরের সমস্যা নিয়ে কে মাথা ঘামায়? বিশেষ করে ধনী কুটুম্ব সর্বদা বর্জনীয়। আমরা এড়িয়ে চলবারই চেষ্টা করতুম, অর্থাৎ গায়ে পড়ে আত্মীয়তা দাবি করিনি। তারা তো করবেনই না। বিয়ের পর আমাদের নবদম্পতিকে তারা একবার নিমন্ত্রণ পর্যন্ত করেননি। কিন্তু সেই মামা শ্বশুররাই একদিন পুরনো সম্পর্কের সূত্র ধরে টান দিলেন। আমার মতো এক অভাজনকে তাদের দরকার হবে তা কে জানত? তারা তো জানতেনই না। কতখানি লজ্জা ও অপমান গলাধকরণ করতে হয়েছে তা তাদের মনের মধ্যে না সেধিয়েও অনুমান করতে পারি। হঠাৎ আমার খাস শাশুড়ি ঠাকুরুনি খবর পাঠালেন, আমার মামি শাশুড়ি একবার আমার দর্শন প্রার্থী, আমি যেন অতি অবশ্য যাই তাদের বাড়ি। বলা বাহুল্য, খবরটা পেয়ে আমার বিস্ময় ও কৌতূহলের শেষ রইল না। বিব্রত বোধ করতে লাগলুম। স্ত্রীকে বললুম, কি ব্যাপার বলো দেখি, আমাকে আবার এসব কি ফ্যাসাদে ফেলবার মতলব তোমাদের? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। মা তো কিছুই খুলে লেখেননি। তাহলে চেপে যাই, কি বলো? সেটা কি ভালো হবে? মা অত করে লিখেছেন। তুমি বরং এক কাজ করো না, আগে একবার মার সঙ্গে দেখা করো না, কি ব্যাপার তার কাছ থেকে জানতে পারবে। হ্যাঁ, ওই করি আমি, আমার আর খেয়ে দে কাজ নেই। বলি, আমাকে খানিকটা বিষয় লিখে দিবেন না, এটা তো ঠিক। তারই কোনো উপকার করার জন্য ডেকেছেন, গরজ থাকে তিনি আসবেন। বলি বটে, কিন্তু যেতেও হয় শেষ পর্যন্ত। শাশুড়ি ঠাকুরন খুব মিনতি করে লিখে পাঠান আবার। অগত্যা স্ত্রীর উপদেশ শিরোধার্য করে আগে নিজের শ্বশুরবাড়িতে হাজির হই।
কি ব্যাপার বলুন তো মা? কি বলবো বাবা, বৌদির কেলেঙ্কারি কত বলবো। ওরা তো ওধারে খুব নবাবই বাড়িয়েছিলেন। এখন ওই 700 টাকা আর কখনো চলে ওদের? তবু গাড়ি টাড়ি বেচে দিয়েছেন, সে টাকা গেছে। বৌদির অত গহনা, তার অর্ধেক চলে গেছে এই কমাসে। শেষে লাজ লজ্জার মাথা খেয়ে বাড়ির নিচের তলাটা ভাড়া দিতে গিয়েছিলেন, কিন্তু ব্যাংক থেকে আপত্তি তুলেছে। এ বাড়িও নাকি তাদের জিম্মেদারিতে দেওয়া আছে। একেবারে নিরুপায় দেখে উনি আর ওর ছোট মেয়ে মিলে গিয়েছিলেন সেইখানে। কে যেন জায়গাটা, গালুরির কাছে, কি রেখা মাইন না কি, খুঁজে খুঁজে গিয়ে হাজির হয়েছিলেন। ভিক্ষে করতে গেছেন, সেভাবে বলা উচিত ছিল। তা নয়, সেখানে গিয়ে সেই সাঁওতালনিকে দেখে নাকি ওদের এমন মাথা গরম হয়ে গেছে যে একেবারে যাচ্ছে তাই ঝগড়া করেছেন। মেয়ে নাকি বাইরে কোথায় একটা বেড প্যান ছিল, তাই ছুঁড়ে বাপকে মেরে তার কপাল ফাটিয়ে দিয়েছে। এইসব ছোট লোকমি কাণ্ড আর কি। শেষ পর্যন্ত দাদা নাকি কুকুর লেলিয়ে দিয়ে ওদের দূর করে দিয়েছে। যে মুখে গিয়েছিল সেই মুখেই ফিরে এসেছে। এক কাপ চা পর্যন্ত জোটেনি কোথাও। শুনতে শুনতে অকারণেই কেমন যেন শঙ্কিত বোধ করি। এসব কথা আমাকে শোনানোর উদ্দেশ্য কি? এর মধ্যে আমাকে জড়াতে চান নাকি? বলেও ফেলি কথাটা। তা এর সঙ্গে আমার কি সম্পর্ক মা, তা আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি বাবা, রোশো, এই তো ব্যাপার শুনলে। ওদের তো সংসার চলছে না। দাদা নাকি যায় আরও 2000 টাকা ওদের দিলেও তার কিছু ক্ষতি হবে না। এ নাকি শুধু ওদের জব্দ করার জন্যই এই 700 টাকার ব্যবস্থা করেছেন। ছেলেদের তো আয় নেই বললেই হয়। ঝি চাকর ঠাকুর রেখে 4-5টা প্রাণীর চলে কি করে ওই টাকায়? তাই ওদের আর্জি, তুমি যদি একবার তোমার মামা শ্বশুরের সঙ্গে দেখা করে একটু অনুরোধ করো। আমি? কি সর্বনাশ বলেন কি! আমাকে তিনি চেনেন না, কখনো চোখে দেখেনি উনি। আমার কথা তিনি শুনবেন কেন? আছে বাবা, এরও অর্থ আছে। শাশুড়ি বেশ রহস্যঘন কণ্ঠে বলেন, তোমাকে চোখে দেখেননি সত্য কথা, কিন্তু পরিচয় দিলেই চিনবেন। তোমার খবর তিনি সবই রাখেন। তিনি নাকি কথায় কথায় তোমার দৃষ্টান্ত দেন সবাইকে, যে কিরকম সামান্য অবস্থা থেকে তুমি নিজের পায়ে দাঁড়িয়েছ, কারোর কাছ থেকে এতটুকু সাহায্যও চাওনি। এই সেদিনও নাকি কার কাছে চিঠিতে লিখেছেন নিজের ছেলেদের তুলনা দিয়ে, যে ওদের পিছনে এত পয়সা খরচ করলুম, আজ পর্যন্ত একটা পয়সা রোজগারের হিম্মত হলো না। অথচ ছেলেবেলায় বাপ মরে গিয়েছিল আমার ভাগ্নি জামাই গণেশের। সে দেখো নিজেই নিজের পথ তৈরি করে নিয়েছে। এখন মাস গেলে 1000-1200 টাকা রোজগার করে। তাই শুনে বৌদির মনে হয়েছে যে তুমি গিয়ে যদি দাঁড়াও আর একটু ওদের হয়ে বলো, তো দাদা নরম হবেন। খানিকটা চুপ করে থেকে বিরস মুখে বললুম, দেখুন, এই সামান্য ভরসায় আমি তার কাছে গিয়ে দাঁড়াতে পারবো না। কিছুই হবে না। লাভের মধ্যে আমার সম্বন্ধে যেটুকু ভালো ধারণা আছে সেটুকু নষ্ট হবে। না মা, সে সম্ভব নয়। আমি তো বললুম বাবা, বৌদি কোনো কথাই শুনছেন না। বড্ড কান্নাকাটি করছেন। হাজার হোক কত মানি লোক এককালে সকলের মাথার উপর পা দিয়ে চলেছে। আজ তার ওই দুরবস্থা, কষ্টও হয়। তা তুমি একবার চলো বাবা, যদি বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে এড়াতে পারো। অগত্যা পালাবার আর পথ রইল না। স্বয়ং শাশুড়ি ঠাকুরানী সঙ্গে চললেন। পালাবো কি করে? রতন মামার বাড়ি টালায়, প্রকাণ্ড বাড়ি। যেমন বড় বড় ঘরদোর, তেমনি মূল্যবান ফার্নিচার সব। ড্রয়িং রুমে ভালো ভালো ছবি, দামি আলোর ঝাড়, বড় বিলিতে আয়না, অভাব কিছুরই নেই। কিন্তু বাড়িতে ঢুকতেই যেটা প্রথমে নজরে পড়ল সেটা হলো অপরিসীম শ্রীহীনতা, যাকে বলে লক্ষ্মী ছাড়ার দশা একেবারে। সোফা সেটের ঢাকাগুলো ছেঁড়া খোড়া ময়লা, মাথার কাছে বড় বড় তেলের দাগ ধরে গেছে, তবু সেগুলো কাচবার কথা কারোর মনে পড়েনি। ঝাড়ের অর্ধেক আলোর বাল্ব নেই,
সম্ভবত অন্য সব ঘরে টাঙাবার দরকার পড়লেই এখান থেকে খুলে নিয়ে গিয়ে লাগানো হয়। এখানে আবার সেগুলো ফিরে লাগাবার কথা কারোর মনে পড়ে না। দালানে বারান্দার স্থানে স্থানে এঁটো চায়ের কাপ, জলখাবারের ডিশ পড়ে আছে। চেহারা দেখলে মনে হয় সকাল থেকে ওই অবস্থায় আছে সেগুলো। সিঁড়ির ধারে মেহগনি কাঠের রেলিংয়ে ছেঁড়া গামছা, চাকরদের কাপড় এবং সম্ভবত ঘর মোছা ন্যাতা ঝুলছে। কোনো মেয়ে ছেলে কাপড় ছেড়েছে উপরে দালানে। ভিজে কাপড় ও সায়া সেখানেই পড়ে আছে। একটা দামি টার্কিশ তোয়ালে পড়ে সিঁড়িতে। এক কথায় বাড়িতে ঢুকলেই মনে হয় গৃহস্বামীরা যেমন অগোছালো তেমনি নোংরা। কেমন যেন একটা অস্বস্তি হতে থাকে ওই অবস্থা দেখলে। আমি যেতে মামিমা তার ছেলে মেয়ে সবাই এসে ঘিরে বসল। ছেলে মেয়েদের কথাবার্তা আমার ভালো লাগলো না, যেন বড় বেশি স্বার্থপর। শুধু তাই নয়, আমাদের সঙ্গেও এমনভাবে কথা কতে লাগলো যেন আমি তাদের হয়ে কাজটা করতে বাধ্য, করে আমি কৃতার্থ হব। মনটা খুবই বিষিয়ে উঠল, তাতে সন্দেহ নেই। কঠিন হয়েছিলাম, থাকতামও শেষ পর্যন্ত, যদি না মামিমা আমার দুটো হাত ধরে হাও হাও করে কাঁদতেন। আমাকে বাঁচাও বাবা, এভাবে কখনো থাকিনি, থাকতে পারবো না। কিছু যদি না করতে পারো তো গলায় দড়ি দেওয়া ছাড়া আর পথ থাকবে না। এক্ষেত্রে আর কঠিন হয়ে থাকা সম্ভব নয়। সুতরাং সময় মতো শিগগিরই একদিন সেখানে যাব। সুবোধ বালকের মতো এই প্রতিশ্রুতি দিয়ে আসতে হলো। মামিমাকে বলে এসেছিলাম হাতে জরুরি কাজ আছে, 7-8 দিনের আগে যাওয়া হবে না। কিন্তু মনের মধ্যে অপ্রীতিকর দায়িত্বটা এমন অস্বস্তিকর হয়ে উঠল যে সব কাজ ফেলেই একদিন রাত্রের ট্রেনে চেপে বসতে হলো। 3 দিনের মধ্যেই ট্রেন পৌঁছলো শেষ রাত্রে। বাকি রাতটুকু স্টেশনে কাটিয়ে একটা সাইকেল রিকশা চেপে যখন রতন মামার বাড়ির দিকে রওনা দিলাম, তখন সবে পূর্বাকাশে দিনের আভাস জেগেছে। সে আলোয় যেন অপরূপ সুন্দরী প্রকৃতির ঘুম ভাঙছে একটু একটু করে। চোখের সামনে পাহাড়ে, পর্বতে, অরণ্যে, শস্যক্ষেত্রে একটু একটু করে জাগছে সে। তবু সিংভূমের এই স্বর্গীয় শোভাও মনে কিছুমাত্র আনন্দ জাগাতে পারল না। যার কাছে যাচ্ছি তাকে চিনি না, কেমন মানুষ তাও জানি না। শুনেছি অত্যন্ত দাম্ভিক এবং রকচটা। নিজের ছেলেরাই বলেছে বিষম রূঢ় ও কর্কশভাষী। কেমন অভ্যর্থনা করবেন কে জানে, আমাকেও কুকুর লেলিয়ে তাড়িয়ে দেবেন কিনা। সুতরাং মনটা বিরক্ত হয়েই রইল। দেখলুম রিকশাওয়ালাদের কাছে ইতিমধ্যে পরিচিত হয়ে গেছেন রতন মামা। একটু বলতেই তারা বলল, হ্যাঁ হ্যাঁ, নতুন বাড়ি বাবু তো, ওই ধাঙ্গি আছে যার বাড়ি, খুব জানি, চলুন না। এই তো কিছুদিন আগে বাবুর পরিবার আর মেয়ে এসেছিল, আমার রিকশাতে নিয়ে গেছিলুম কি না। তা কি ঝগড়া কি বলবো, আমরা লজ্জায় মরে যাই। বাবু বুঝি বাড়িতে রাগারাগি করে এসে এখানে আছে। সংক্ষেপে হুঁ বলে চুপ করিয়ে দিই। লজ্জায় অপমানে আমারই মাথা কান গরম হয়ে ওঠে। ছি ছি, এমনি সবার কাছে এ গল্প করেছে নিশ্চয়ই। আরও কত বাঙালি ভদ্রলোক আসেন, তারা শুনে গিয়ে কলকাতায় ছড়াবেন এই মজাদার কেচ্ছাটা। সবটা কল্পনা করে মনটা আরও অপ্রসন্ন হয়ে উঠল। কিন্তু অনেকটা দূর পথ অতিক্রম করে রতন মামার বাড়ির সামনে গিয়ে যখন রিকশাটা থামল, তখন সেদিকে চেয়ে কিছুক্ষণের জন্য অন্তত মন থেকে সব গ্লানি, সব অপ্রসন্নতা চলে গেল, মুখ থেকে আপনিই বেরিয়ে গেল। বাহ, তখন বেশ ফর্সা হয়েছে। সামনের উঁচু ইউক্যালিপটাসের ওপরের ডালে লালের আভাসও লেগেছে খানিকটা, কাজে দেখার কোনো অসুবিধা নেই। উঁচু লোহার ফেন্সিং ঘেরা বিস্তৃত বাগান, তাতে বোধহয় এমন কোনো ফুল গাছের নাম করা যাবে না যা নেই। বাগানটি 4 ভাগে ভাগ করা। মধ্যে লাল মোরাম ফেলা রাস্তা, একদিকে খানিকটা চতুষ্কোণ ঘাসে মোড়া লন। সব গাছগুলি পুষ্পিত,
ফুলে ফুলে ঢেকে আছে সব। তার সম্মিলিত সৌরভে যেন নিমেষের জন্য সমস্ত অনুভূতি আচ্ছন্ন করে দেয়। এই বাগানের মধ্যে সদ্য চুনকাম করা ছোট একটি বাড়ি প্রভাতী আলোয় ঝলমল করছে। চতুর্দিকে স্ত্রী আর রুচির পরিচয়। একটি অল্প বয়সী মেয়ে সেই সকালে বাগানে কাজ করছিল। রিকশা থামতে দেখেই উঠে এলো। কোথা থেকে আসছেন? কাকে চাই? বেশ শান্ত বিনত কণ্ঠেই প্রশ্ন করল সে। তারপর বাবুর আত্মীয় শুনে ফটক খুলে দিয়ে বলল, আপনি একটু বসুন বারান্দায়, বাবু আসবেন এখনই। জিজ্ঞাসা করলুম, বাবু উঠেছেন? অনেকক্ষণ। বাবু খুব ভোরে ওঠেন যে, ওদিকে শুতেও যান যে রাত 9টার মধ্যে। তবু ভয়ে ভয়ে প্রশ্ন করি, কুকুর খোলা নেই তো? না না, সে ওদিকে বাঁধা আছে, এখনই ঘুরে এসেছে কি না। আর সে খুব শান্ত, বাবু ইশারা না করলে কাউকে কিছু বলে না। বিশেষ দিনের বেলা, রাত্রে কারুর আসবার উপায় নেই, বাইরে ছাড়া থাকে কি না। নিশ্চিন্ত হয়ে মোরামের রাস্তা ধরে দক্ষিণের বারান্দায় এসে উঠি। পেটেন্ট স্টোনের মেঝে, ঝকঝক করছে, পরিষ্কার। একটু সিঁদুর পড়লেও কুড়িয়ে নেওয়া যায়। রং করা পরিষ্কার কটি বেতের চেয়ার, চেয়ারের কুশনগুলিতে সাদা ধপধপে ওয়াঁড় পরানো, সেখানেও সুরুচি ও পারিপাট্যের ছাপ। বারান্দার মেঝে এতই পরিষ্কার যে জুতো পায়ে দিয়ে উঠতে ইচ্ছে হলো না। জুতো খুলে খালি পায়ে গিয়ে বসলাম একটা চেয়ারে। একটু পরে গুনগুন করে কি একটা সুর ভাঁজতে ভাঁজতে বেরিয়ে এলেন গৌরবর্ণ দীর্ঘদেহ এক পুরুষ। বয়স হয়তো 60 হবে, কিন্তু দুই রগের দুপাশে কিছু পাকা চুল ছাড়া সে বয়সের ছাপ কোথাও নেই। দিব্য স্বাস্থ্যের লক্ষণ, মুখে অপরিসীম প্রসন্নতা। অনুমানে বুঝলাম ইনিই রতন মামা। উঠে দাঁড়িয়ে দুহাত জোর করে নমস্কার করলাম। আমাকে দেখেই কিন্তু তার মুখের সে প্রসন্নতা মিলিয়ে গিয়েছিল। ভ্রুকুঁচকে প্রশ্ন করলেন, কে? আপনি কোথা থেকে আসছেন? একটু বিব্রত বোধ করলাম বই কি। বললাম, আপনি চিনবেন কিনা জানি না, আমার নাম গণেশ। আমি... ও, তুমি তরুর জামাই? হ্যাঁ, বসো বাবা বসো। বড় খুশি হলুম তোমাকে দেখে। সত্যি কথা বলতে কি, তোমাকে এখানে এসে কটা দিন কাটিয়ে যাওয়ার জন্য লিখবো মনে করছিলাম। আমার এখন এমন ভদ্র বাঙালি ফোবিয়া হয়ে গেছে যে জামা কাপড় পরা বাবু দেখলে আতঙ্ক হয়। তাই তোমাকে দেখে ভুরু কুঁচকেছিলাম। ওরেও ধাঙ্গি, বাথরুমে জল দে, বাবু মুখ হাত ধোবেন, আর চা জল খাবার তৈরি কর। বিলেত ফেরত ডাক্তার, কিন্তু গায়ে ড্রেসিং গাউনও নেই, পায়ে দামি স্লিপারও নেই। লুঙ্গির উপরে গেঞ্জি, খালি পা। বুঝলুম যে সত্যি সত্যি জামা কাপড়ের আতঙ্ক হয়েছে ওর। বাথরুমে যাওয়া আসার পথে বাড়িঘরের অনেকটাই চোখে পড়ল, আর সঙ্গে সঙ্গে তফাতটাও। এখানে প্রত্যেক জিনিস যথাস্থানে পরিপাটি করে সাজানো। ঘরদোর তকতক করছে, পরিষ্কার। কোথাও না ঘরদোরে আর না বিছানা আসবাবে এতটুকু ময়লা বা অপরিচ্ছন্নতা নেই। আর সবই সাদা, ধপধপ করছে সাদা। এমন অম্লান শুভ্রতার বর্ণসমারোহ আর কোথাও দেখিনি। মুখ হাত ধুয়ে ফিরে এসেই সেই কথাই বললাম রতন মামাকে। সাদা রংটা আপনার খুব পছন্দ বুঝি? আমার চেয়েও ধাঙ্গির পছন্দ বেশি। পরিষ্কার পরিষ্কার ওর একটা নেশা। সাদাটা হাতের মধ্যে পায়, পরিষ্কার হলো কিনা বুঝতে পারে। তাই ওইটাই ও ভালোবাসে। প্রত্যহই 1 বালতি করে সাবান কাচবে, এমন বাই। বলে একটু সস্নেহ হাসি হাসলেন। একটু পরে সেই হোমেটেই চা জল খাবার দিয়ে গেল। সেখানেও সুন্দর পরিপাট্য। ছোট দুটি টিপয়ে খাবার জল চা সাজিয়ে এনে প্রত্যেকের সামনে বসিয়ে দিয়ে গেল।
নিঃশব্দেই করছে সব, মুখে একটিও কথা নেই। আমার সঙ্গে আগে কথা না কইলে ভাবতুম হয়তো বোবা। আর কোনো দ্বিতীয় মানুষের অস্তিত্ব টের পাইনি এখনো পর্যন্ত। সুতরাং অনুমানে বুঝলুম এইটিই ধাঙ্গি। ভালো করে তাকিয়ে দেখলাম, মেয়েটি সত্যিই খুব পরিষ্কার। খাটো সাঁওতালি কাপড় পরনে, কিন্তু তাও ধপধপ করছে। খালি গা, মাথায় এই সকালেই কটা সাদা ফুল গুজেছে, অপরাজিতা আর বেল ফুল মিলিয়ে। কিন্তু মুখের রেখা প্রশান্ত, ভাবলেশহীন, অনেকটা যন্ত্রের মতো। চা পর্ব শেষ হলে বাবুর তামাক দিয়ে গেল ধাঙ্গি। রতন মামা বললেন, শোন, এ বাবু আমার জামাই হয়, দেখ দেখি মাছ টাছ পাস কিনা, নইলে একটা মুরগি কাট। আর শোন, একটা ইজি চেয়ার খুলে দিয়ে যা। তুমি বাবা বেশ আরাম করে বসো, এখানে তো কোনো কাজ নেই। সিগারেট খাওয়ার অভ্যেস থাকলে খেতে পারো, আমার কাছে কোনো লজ্জা নেই। থাকবে তো 2-4 দিন। না না, আমি এই দুপুরের গাড়িতেই ফিরবো বলে এসেছি। রিক্সাওয়ালাকে বলেছি নিয়ে যাবে। পাগল নাকি? আউট অফ কোশ্চেন, 2 দিন না থেকে যাওয়াই হতে পারে না। সে দেখুন, বরং আরেকবার এসে থাকা যাবে। বলে টলে আসিনি, কাপড় জামাও বিশেষ কিছু আনিনি। কি দরকার এখানে? আমার কাঁচা লুঙ্গি আছে, ধুতি আছে, পায়জামা আছে, যা খুশি নিতে পারো। বিছানা আছে। তারা ভাববে সে আমি এখনই টেলিগ্রাম করে দেবার ব্যবস্থা করছি। তিনি জোর করে উড়িয়ে দিলেন আমার সব যুক্তি। আর সত্য কথা বলতে কি, আমারও এত ভালো লাগছিল জায়গাটা যে খুব একটা যেতেও ইচ্ছে করছিল না। বিরূপ অভ্যর্থনা আশা করেই একটা ছোট কাঁধ ঝোলায় একটা তোয়ালে ও ধুতি ছাড়া কিছুই আনিনি। সেজন্য আফসোসই হতে লাগলো। সবশেষে রতন মামা বললেন, আমি যদি নিষেধ করি, রিক্সাওয়ালায় কি নিয়ে যেতে সাহস করবে তোমায় মনে করো? আমাকে ওরা জমের মতো ভয় করে। একে বন্দুক রিভলভার 2 আছে, তার উপর এই বাঘা কুকুর। আমাকে সকলে যথাসাধ্য এড়িয়ে চলে। বলে হা হা করে হেসে নিলেন খানিকক্ষণ, প্রাণ খোলা হাসি। মামিমা ও মামাতো শালা বর্ণিত রকচটা দাম্ভিক রূঢ়ভাষী সে লোকটিকে তো এর মধ্যে কোথাও খুঁজে পাচ্ছি না। তবে কি এটা ওর ছদ্মবেশ? এ কথা সে কথার পর মূল প্রশ্নের কাছাকাছি যাবার চেষ্টা করি। তা আপনি কি সত্যি আর কলকাতায় ফিরবেন না? পাগল আবার? শুনছ যে জামা পরা মানুষ দেখলে আমার আতঙ্ক হয়। এই ধাঙ্গিটা কলকাতার মেয়েদের দেখা দেখি জামা পরতে শুরু করেছিল। এক ধমকে সে বদঅভ্যেস বন্ধ করেছি। বলে দিয়েছি যে হয় জামা ছাড়তে হবে, নয় আমাকে ছাড়তে হবে। কিন্তু এই অকাল বানপ্রস্থ কি বেশি দিন ভালো লাগবে? বানপ্রস্থ? রতন মামা ভীষণ উত্তেজিত হয়ে সোজা হয়ে বসেন। এবারে তার 2 চোখে যেন আগুন জ্বলে ওঠে। বানপ্রস্থ কাকে বলে বাবা? বনে গেলে বানপ্রস্থ হয়, সেইটাই যে ছিল আমার বনবাস। এই তো সবে জীবন শুরু করেছি বলতে গেলে। বাঁচবার মতো বাঁচছি এই একটা বছর। এ যে কি শান্তি তা তো চোখে দেখতেই পাচ্ছ। এই ফেলে আমি সেই সাপদ সংকুল অরণ্যে যাব, মানুষ জন্তুর মাঝখানে? কেন যাব? টাকা? টাকার দরকার সম্ভোগ করতে। সম্ভোগই যদি না থাকে, ভূতের মতো কেবল টাকা রোজগার করে লাভ কি? ভদ্রসভ্য মানুষ আমার দরকার নেই, আমার ধাঙ্গিই ভালো। একটা মেয়ে, কত আর বয়স হবে? 20-22 বড় জোর। কি খাটে তা তোমার ধারণা নেই। এই যে চমৎকার বাগান দেখছো, ওখানে হলে 3টে মালি লাগতো। ধাঙ্গি একাই করে। ও আমার একাধারে মালি, ঝি, রাঁধুনি, সেবাদাসী। আমার কোনো লজ্জা নেই বাবা। প্রয়োজন হলে শয্যা সঙ্গিনীর কাজও চালায়। এই সবচেয়ে ভালো, হুকুম করলে কাছে আসে, নইলে দূরে থাকে। অকারণে গায়ে পড়তে আসে না বা গৃহিণীর অধিকার দাবি করে না। চমৎকার পরিবেশ, স্বাস্থ্য ভালো থাকে, দৈহিক আরামের অভাব নেই। বেশ আছি, বেশ আছি।
কিন্তু আমার নিঃসঙ্গতা আর কদিন ভালো লাগে? বইটাই অবশ্য আনানো হয় তো। কিছু না, কিছু না, কিছুর দরকার হয় না। সারাদিন ওই পাহাড়ের দিকে চেয়ে আর তামাক খেয়ে বেশ কেটে যায়। খবরের কাগজ একখানা আসে বটে, কিন্তু অর্ধেক দিন তাও পড়া হয় না। পড়তে ইচ্ছেই করে না। আমার কিছু কষ্ট হয় না পড়াশুনো না করে। লোকের সঙ্গে কথা কয় তো বিষ। যাকে পছন্দ হয় না তাদের সাহচর্য অসহ্য। দু একজন বন্ধু আছেন, তাদের আসতে বলি মধ্যে মধ্যে। আর আত্মীয়দের মধ্যে এক তুমি। তোমাকে দেখিনি, কিন্তু তোমার সব কথা শুনে তোমাকে দেখতে ইচ্ছে করতো প্রায়। তাই ভাবছিলাম আসতে লিখব। কিন্তু তোমার বউ নয় কি শাশুড়ি নয়, আত্মীয় স্বজনদের মুখ দেখতে চাই না আর। ওর ওপর ও কথা আর কওয়া যায় না। মনে মনে বেশ একটু হতাশ হয়ে পড়লুম। ইতিমধ্যে ধাঙ্গি আরেক প্রস্থ চা দিয়ে গেল। কোলকে পাল্টে দিয়ে গেল গড়গড়ায়। চা খেয়ে দু চার টান তামাক টেনে আবার প্রসন্ন হলেন রতন মামা। কেমন একটু চোখ টিপে বললেন, তুমি কেন এসেছ তা আমি জানি। বলবার চেষ্টা করো না, ওদের প্রসঙ্গ শুনলে আমার রাগ হয়। তবে তুমি নিশ্চিন্ত হয়ে ফিরে যাও। আমি মাসিক আরও 500 টাকা করে বাড়িয়ে দিতে বলে দেব ব্যাংকে। দেব তাদের প্রতি দয়া করে নয়, তোমাদের মতো বেচারি আত্মীয়দের বাঁচাতে। এমনি আরও কত লোকের জীবন দুর্বহ করবে তার ঠিক কি। কিন্তু বলে দিও, দিস ইজ ফাইনাল। আর এক কড়িও বাড়াবার সম্ভাবনা নেই। এরপর যদি ও প্রস্তাব নিয়ে কেউ আসে, কুকুর লেলিয়ে দেব। বেঁচে গেলাম। নিশ্চিন্ত হয়ে 2 দিন তার অপূর্ব বানপ্রস্থ উপভোগ করে যখন ফিরলাম, আমাকে বলে দিলেন, তুমি যদি একা কোনোদিন আসতে চাও, অলওয়েজ ওয়েলকাম। আমি মানুষ চিনি, তোমাকে আমার পছন্দ হয়েছে। খাঁটি মানুষ বলেই সন্দেহ হচ্ছে। কিন্তু আর কোনো আত্মীয় কাউকে সঙ্গে এনো না। আমার বানপ্রস্থের পবিত্রতা নষ্ট করতে দেব না। আসার সময় কি মনে হলো, হেঁট হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। তিনি হেসে পিঠে হাত বুলিয়ে বললেন, সুখী হও বাবা, এর চেয়ে বড় আশীর্বাদ আর জানি না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, বানপ্রস্থ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান, তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।